আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গল্প অন্যরকম তুমি। আজকের পর্ব শুরু করছি অন্যরকম তুমি পর্ব 15 থেকে। তো গাইস, চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। অন্যরকম তুমি। 4 বছর ধরে সিমিকে দেখল সিফাত। হার্টবিট লাফাচ্ছে রীতিমতো, হাত পা কাঁপছে, নীল রঙের গাউনে একদম সিদ্ধ লাগছে মেয়েটাকে। কি বলবে এই মেয়ে, একটা বাচ্চার মা। রাস্তার এক পাশে সিফাত দাঁড়িয়ে আছে, অন্য পাশে সিমি। সিফাতের দৃষ্টি সিমির দিকে, আর সিমির দৃষ্টি এদিক সেদিক ছোটাছুটি করছে। ঠোঁটের কোণে এক চিলতে হাস। এক হাতে জড়িয়ে আছে সুদর্শন একটা ছেলের হাত। ছেলেটার চোখে মুখেও পরম তৃপ্তি। ছেলেটাও মায়া ভরা চোখে তাকিয়ে আছে সিমির দিকে, কিন্তু সিমির সেদিকে খেয়ালই নেই। সে তার মতো কথা বলেই যাচ্ছে। সিফাতের বুকের বাঁ পাশটায় চিনচিন করছে, মারাত্মক ব্যথা করছে। খুব ভালো করেই বুঝতে পারছে এই ছেলেটাই সেই যার সাথে সিমির বিয়ে হয়েছে। চোখে বড্ড জ্বালা করছে। এই দৃশ্যটা সহ্য করার মতো না। বুক ফেটে যাচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নেয় সিফাত। ডানে বামে তাকিয়ে গাড়ির অবস্থান বুঝে সাবধানে রাস্তা পার হয়ে সিমির সামনে গিয়ে দাঁড়ায়। সিমিও এক পলক তাকায়। ধক করে ওঠে সিফাতের বুকের ভিতরটা। ভেবেছিল সিমি কান্না করে ফেলবে, লাল হয়ে যাবে সিমির ওই কাজল কালো ডাগর ডাগর আখি দুটো। চাপটে জড়িয়ে ধরবে সিফাতকে। শেষবার দেখা হওয়ার মতো করে বলবে, প্লিজ সিফাত, আমাকে ছেড়ে দিও না, আমি বাঁচতে পারবো না। কিন্তু তার কিছুই হলো না। সিমিকে দেখে মনে হচ্ছে ও চিনেই না সিফাতকে। কি ভাই, কিছু বলবেন? সিমির পাশে থাকা ছেলেটা সিফাতকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে। সিফাত মাথা নিচু করে ফেলে। ছোঁয়া পাঠিয়েছে আমায়, আমতা আমতা করে বলে সিফাত। ওহ আচ্ছা, সিমি ওনার সাথে যাও, পৌঁছে ফোন দিবা আমায়। একদম একা একা শপিং করতে বের হবা না, আমাকে কল করবে, ওকে? শাসনের সুরে বলে হিমু নামের ছেলেটা। সিমি আলতো হেসে ছেলেটার পরিপাটি করে রাখা চুলগুলো এলোমেলো করে দিয়ে আচ্ছা বলে। হিমু কপাট রাগ দেখায়। সিমি ফিক করে হেসে ফেলে, সাথে সাথে হিমুও হেসে ফেলে। পাগলিটা সিমির নাক টেনে বলে, হিমু আসছি বলেই সিমি আগে আগে হাঁটা শুরু করে। সিফাত এক পলক হিমুর দিকে তাকিয়ে সিমির পিছনে হাঁটতে থাকে। নিঃসন্দেহে হিমু সিফাতের থেকে অনেক গুণ বেশি হ্যান্ডসাম। সিমিকে ওর সাথে মানায়ও ভালো, ভুলে যাওয়াটা সহজই। এই যে মিস্টার, এত স্লো কেন আপনি? তাড়াতাড়ি হাঁটুন। কোন দিকে যাব বলুন? সিমি পিছনে ঘুরে কোমরে হাত দিয়ে বলে। সিফাতের মাথার চুলাতে তাড়াতাড়ি হেঁটে সিমির পাশাপাশি দাঁড়ায়। রিক্সা নেব? সিফাত রিন্ডি নিয়ে বলে। তো কি হেঁটে যাব? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে সিমি। সিফাত রিক্সা ডাকে। সিমি আগেই উঠে পড়ে। সিফাতও বসে সিমির পাশে। রিক্সা চলতে শুরু করে। সিফাত তাকিয়ে থাকে সিমির দিকে। ভুলে গেছো
সিফাত প্রশ্ন করে। সিমি আলতো হাসে, মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে নেয়। না, দীর্ঘ শ্বাস ফেলে বলে সিমি, এখনো আমার সন্তানকে আমি ভুলতে পারিনি। সিফাত আবারও মাথা নিচু করে। আমি কি করতাম? আমি তো সিফাত বলতে যায় আপনাকে ভুলে গেছি, মনে করতেও চাই না। সিফাতের মুখের কথা মুখেই থেকে যায়। করুণ চোখে তাকিয়ে থাকে সিমির মুখের দিকে। সাদি ইম্পর্টেন্ট ফাইলটা ফেলে গেছে বাসায়, গাড়িতে নিয়ে মনে হয়েছে ফাইল নেই। ভীষণ বিরক্ত লাগছে। এখন আবার বাসায় যেতে হবে। পরীর ডাকে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি। কে খাওয়াবে? সিফাত তো চলে গেছে সিমিকে আনতে। ছোঁয়া এবার নিজের উপর চরম বিরক্ত লাগছে। একটু তো ভাবা উচিত ছিল পরীর কথা। পরী কেঁদেই যাচ্ছে। ছোঁয়ার তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসো। এসে দেখে টেবিলের উপরে থাকা দুধের গ্লাস থেকে দুধ খাচ্ছে পরী। মুচকি হাসে ছোঁয়া। যে বয়সে বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে, সেই বয়সেই মেয়েটা নিজে নিজে খেতে শিখে গেছে। এটাকেই হয়তো পরিস্থিতি বলে। ছোঁয়া এবার পরীকে কোলে করে ব্যালকনিতে যায়। খিদে নেই, রান্না তো আর করেনি। সাদি নিশ্চয়ই আর ওর জন্য রান্না করে রেখে যাবে না। বেলকনিতে গিয়ে মন ভালো হয়ে যায় ছোঁয়া। পাশের বেলকনিতে নানা রকমের ফুল ফুটে আছে। ইচ্ছে করছে সবগুলো ছিঁড়ে নিতে, কিন্তু ধরা পড়লে তো মারা পড়তে হবে। কিন্তু তারপর যেটা দেখলো সেটা দেখে ছোঁয়া নিজেকে সামনে রাখা দায় হয়ে গেছে। বড় প্লেটে করে গোটা কয়েক আমের মোরব্বা রোদে শুকোতে দিছে ব্যালকনির রেলিংয়ের উপর। দেখে জিভে পানি চলে আসে ছোঁয়ার। পরীও বায়না ধরে খাবে। ছোঁয়া পরীকে নামিয়ে আগে শুনে নেয় কয়টা আছে, আগে গুনে নেয় কয়টা আছে। মোট 12 টুকরো। এর মধ্যে থেকে 2-4 টুকরো সরালে কেউ বুঝবে না। এক দৌড়ে কিচেন থেকে বাটি এনে টপাটপ 4 পিস নিয়ে নেয় আর আস্ত একটা গোলাপের টিপ নিয়ে রুমে চলে আসে। আর ব্যালকনির দরজাটা বন্ধ করে পর্দা টেনে দেয় যাতে সন্দেহ না করে। গোলাপের টবটা খাটের তলায় লুকিয়ে রাখে। আজকে দোকান থেকে কালো রং কিনে এনে টবটাকে কালো রঙের রাঙিয়ে দেবে। তারপর আর কেউ চিনতে পারবে না। পরীকে কুটি কুটি করে হেসে যাচ্ছে। ছোঁয়াও হাসছে। পরীকে সাথে নিয়ে এই প্রথম চুরি করা। কি বাদরামি করছে। সাদি দরজার কাছে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে ওঠে। ছোঁয়া চমকে ওঠে। কিন্তু এখন ভরকালে চলবে না, ম্যানেজ করতে হবে। দেখে ফেললে আর খাওয়া হবে না, ফেরত দিয়ে দেবে। বাহ, আমার বরটাকে তো একদম রসগোল্লার মতো লাগছে। সাদির দিকে এগিয়ে আসতে আসতে বলে ছোঁয়া। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে, হলোটা কি এর? ভেবেছিলাম নেইমার ছাড়া আর কাউকে মনের ভাগ দেব না, কিন্তু আপনি যেভাবে হট হট গ্রীষ্মকাল সেজে থাকেন, যখন তখন মনটা ভাগ হয়ে যাবে। সাদির সামনাসামনি দাঁড়িয়ে হাত উঁচু করে সাদির দাড়িতে হাত বুলিয়ে বলে ছোঁয়া। এক লাফে দূরে সরে যায় সাদি। চোখ দুটো বড় হয়ে গেছে। দূরে থাকো, ধমক দিয়ে বলে সাদি। চোখ মুখ শক্ত করে ফেলেছে ছোঁয়া। শুকনো ঢোক গেলে এবার কি 2-4টা থাপ্পড় পড়বে নাকি গালে? পরী বিছানায় গোল হয়ে বসে, গালে হাত দিয়ে ওদের দেখছে। কি করছে ওরা? এমন করে কেন জামাই? শাশুড়ি বলছে আপনাকে চুম্মা দিতে। শাশুড়ির কথা না শুনলে
আমাকে তো আস্ত চিবিয়ে খাবে, মুখ গোমরা করে বলে ছোঁয়া। এখানে আর এক মুহূর্ত থাকাও সেফ না, এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। সাদি কপালে হাত বুলিয়ে ছোঁয়াকে পাশ কাটিয়ে বিছানার কাছে যায়, ফাইলটা হাতে নেয়, আর তখনই বুঝতে পারে পরীর পিছনে কিছু একটা আছে। অফিসে মনোযোগ দিয়ে ফাইল দেখছে সাদি। নতুন চাকরি পেয়েছে, প্রথমে এত বড় পোস্টে চাকরি পেয়ে যাবে ভাবেনি। কাজের প্রেশারটা একটু বেশি নিচ্ছে সাদি। যদি বস বলতে না পারে এই ছেলেকে দায়িত্ব দিয়ে ভুল করেছি। বরাবরই সাদি খুব গম্ভীর প্রকৃতির। অতিরিক্ত কথা বলার চেয়ে প্রয়োজন ব্যতীত কথা না বলাই শ্রেয়। কথা বললে শুধু শুধুই কথা অপচয় হয়, এতে কোনো লাভ হয় না। এখানে জব পাওয়ার পর বস ছাড়া অন্য কারোর সাথে কথা বলা হয়নি। সাদির কেবিনটা একদম বিল্ডিংয়ের শেষ প্রান্তে, খুব নিরিবিলি রুম, ভালোই লাগে সাদির। মে আই কাম ইন স্যার? দরজায় কড়া নেড়ে বলে সাদি। ফাইল থেকে চোখ তুলে দরজার দিকে তাকায়, কারণ সাদির কেবিনে কারো আসার কথা না। দরজায় নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কোঁচকে তাকায় সাদি। নেহা একগাল হেসে ভিতরে চলে আসে, সাদির সামনের চেয়ারটা টেনে বসে। তুই এখানে? সাদি আবারও ফাইলে মুখ গুজে বলে, তোর বউ দেখতে যাব, বসের থেকে ছুটি নিয়েছি। সাদির হাত থেকে ফাইলটা নিয়ে বন্ধ করে রেখে বলে নেহা, ফাজলামো করিস না, মাথা গরম আছে। দুই হাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলে সাদি, বউয়ের মুখটা দেখলেই মাথা ঠান্ডা হয়ে যাবে, ট্রাস্ট মি। ননসেন্স, নিয়ে যাবি না? তুই তো চিনিস আমার ফ্লাইট চলে যা। সাদি আবারও ফাইলটা নিয়ে তাতে মুখ গুজে বলে, একা গেলে তো তোর বউ আমায় চিনতেই পারবে না। মুখ গোমরা করে বলে নেহা, এই জানিস আমি বসের থেকে তোর জন্য ছুটি চেয়েছি। খুশিতে গদগদ হয়ে বলে নেহা, আমি কি বলছিলাম তোকে? সধি গম্ভীর গলায়, তা বলিসনি। তুই তো নিরামিষ বলবি কি করে? 7 দিন ছুটির চেয়েছি, এই ফাঁকে হানিমুনটা সেরে ফেলবি, বুঝলি? সাদি কিছু বলে না, শুধু একবার নেহার দিকে তাকায়। কলিং বেল বাজতেই ছোঁয়া দরজা খুলে দেয়। ছোঁয়ার কোলে পরি। সিমি পরির গালে হাত রেখে সিফাত সিমির পেছনে দাঁড়ানো। আপি ভেতরে এসো। ছোঁয়া দরজা থেকে সরে দাঁড়ায়। সিমি গিয়ে সোফায় বসে, পরি গিয়ে সিমির গা ঘেঁষে বসে। সিফাত এক কোনায় দাঁড়িয়ে থাকে, দেখতে চায় পরিকে সিমি আদর করে কিনা। আপি তুমি ঠিক আছো? ছোঁয়া সিমির কপালে হাত দিয়ে বলে, একদম ঠিক আছি। বিয়ে করবে না তুমি? একদম সাফ সাফ বলে দিতে। তো এখন কি এমন হলো যে বিয়ে করতে চাইছো? একটা বেবির খুব শখ হয়েছে বুঝলি। পরীকে দেখে ইচ্ছেটা মনের মধ্যে জেগে উঠল, তাই ডিসিশন চেঞ্জ করে ফেললাম। পরীকে কোলে তুলে নিয়ে বলে ছোঁয়া, ওহ তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথেই ব্রেকফাস্ট করব। সিমি পরীকে কোলে করে চলে যায়, ছোঁয়াও চলে যায়। সিফাত মলিন হাসে। সাদি করলা ভাজি আর রুটি বানিয়ে রেখে গিয়েছিল, তাই দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলে ওরা। তারপর সিমি পরীকে নিয়ে রুমে চলে যায়। ছোঁয়াও সাদির রুমে চলে আসে। রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ছোঁয়া। সকাল সকাল গোসল সেরে কমলা রঙের শাড়ি পরেছে। শাশুড়ি মেসেজ দিয়ে এটা পরতে বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে ছোঁয়া। হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতরে। একটা ওড়নার কিছুটা অংশ দেখা যাচ্ছে। ছোঁয়ার ড্রয়ার খুলে ওড়নায় হাত দেয়। সাদা ওড়না, ওড়না থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে নাকের কাছে। নিয়ে ঘ্রাণ নেয় ছোঁয়া। বেলি ফুলের ঘ্রাণ আসছে। ওড়নাটা মেলে ধরে ছোঁয়া।
ভেতর থেকে পরে কয়েকটা বেলি ফুলের মালা, সবগুলোই শুকিয়ে গেছে, শুধু একটা তরতাজা, হয়তো আজকেই আনা হয়েছে। ছোঁয়া ফ্লোরে পরে থাকা বেলি ফুলের মালাগুলো তুলে নেয়, হাতে পেঁচিয়ে নেয়, ওড়নাটা আগের জায়গায় রাখতে যায়। মালাগুলো হাত থেকে খুলে ফেলো। ছাদের চোয়াল শক্ত করে বলে। ছোঁয়া চমকে দরজার দিকে তাকায়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সাদি। আপনি এসেছেন? ছোঁয়া একগাল হেসে বলে। বললাম না ফুলগুলো খুলে ফেলো। সাদি চিৎকার করে বলে। ছোঁয়া কেঁপে ওঠে, দু পা পিছিয়ে যায়, চোখের কোণে পানি জমে গেছে। সাদি হুড়মুড় করে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। ছোঁয়াও সাদির সাথে তাল মিলিয়ে পিছিয়ে যায়। পেছোতে দেয়ালে পিঠ ঠেকে যায় ছোঁয়ার। সাদি দুই হাত দেয়ালে রেখে ছোঁয়ার দিকে ঝুঁকে। ছোঁয়ার চোখ মুখ খিচে বন্ধ করে মাথা নিচু করে ফেলে। হাত পা কাঁপছে, রাগে সাদি জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই মেয়ে, মালাগুলো খোলো, ফিসফিস করে বলে সাদি। সাদির নিঃশ্বাস ছোঁয়ার চোখে মুখে আছড়ে পড়ে। হাতটা এগিয়ে দেবে খুলে দেওয়ার জন্য, সেটাও পারছে না। সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেওয়ার? ছোঁয়ার দুই বাহু শক্ত করে ধরে বলে সাদি। ঠোঁট কাঁপছে ছোঁয়ার, দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। সরি, ভুল টাইমে এন্ট্রি নিলাম। নেহা চোখ মুখ ঢেকে বলে। সাদি ছিটকে দূরে সরে যায়। ছোঁয়া দেওয়ালের দিকে ঘুরে দাঁড়ায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুই এখানে? সাদি হাত দিয়ে চুলগুলো ঠিক করে বলে। তোর বউ দেখতে আসলাম, কিন্তু সে এসে যা দেখলাম। এই তুই না নিরামিষ, নিজেকে পিওর নিরামিষ বলে দাবি করিস, তাহলে এটা কি? নাকি বউ দেখে মাথা ঘুরে যায়? চোখ টিপ দিয়ে বলে নেহা, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। সাদের হাতে ঘড়ি খুলতে খুলতে বলে, ইস, কবে যে শুনবো তুই যেমনটা ভাবছিস তেমনটাই। ছোঁয়া আঁচল দিয়ে চোখ পানি মুছে নেয়। নেহা ছোঁয়ার কাছে আসে। দেখি মেয়ে, এদিকে ঘুরো, দেখি তোমায়। ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে নেহা। ছোঁয়ার মাথা নিচু করে আছে, লজ্জায় মরি অবস্থা। মাশাআল্লাহ। বেলকনিতে গাল ফুলিয়ে বসে আছে ছোঁয়া। দুই চোখ থেকে অনবরত পানি গড়াচ্ছে। কাঁদতে কাঁদতে এখন হেসকি উঠে গেছে, একটু পরপরই ফুপিয়ে উঠছে। ছোঁয়ার কান্নার শব্দ একদম ছাদের কানে গিয়ে লাগছে। নিস্তব্ধ পরিবেশে এরকম ফুপিয়ে কাঁদার আওয়াজ কানে লাগার কথা একটু বেশি অভিমানী ছোঁয়া। কখনো বাবা মা বোন বকেও নি ছোঁয়াকে। সাদি খুব দুই একবার ডেকেছে, কিন্তু বলেনি, আর বলবেও না কথা। জীবনেও কথা বলবে না ওই সাদা বিলেইয়ের সাথে। সাহস কত বড় ছোঁয়াকে ধমক দেয়। সাদিও আর ডাকে না। সব কিছুই বিরক্তি লাগছে, পাশাপাশি ভীষণ রাগও হচ্ছে। কি একটা ঝামেলায় ফেসে গেছে। এখন কি করা উচিত সেটাও বুঝতে পারছে না। সরি বলার অভ্যাস নেই ওর, আর ওর দৃষ্টিতে ও কোনো ভুল করেনি। প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল লাইফ থাকে, পার্সোনাল জিনিস থাকতে পারে। বউ বলে সেটা তার সাথে শেয়ার করতে হবে কেন? সাদি সেটা পারবে না। কিছু জিনিস বউ কেন মায়ের সাথেও শেয়ার করতে পারবে না সাদি। তার মধ্যে ওই ওড়নাটা আর বেলি ফুল একটা ভীষণ পছন্দের। এই জিনিস দুটো সাদির। এক প্রকার অভ্যাসটা সাদির, এক প্রকার অভ্যাস এটা সাদির। আর এই অভ্যাসটা সাদি কারো সাথে শেয়ার করতে পারবে না, কখনোই না। সেই দিক থেকে দোষটা ছোঁয়ার। তাই সরি বলার প্রশ্নই ওঠে না। রাগে ফুসফুস করছে ছোঁয়া। সাদি বিছানায় গেলে
বিছানায় গোল হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। নেহা চলে গেছে। ফোলা ফোলা লাল চোখ দুটো বড় বড় করে বিড়বিড় করে সাদির গুষ্টি উদ্ধার করছে সোয়া। ইচ্ছে করছে এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু এখন চলে গেলে আপির শপিং করা হবে না, এমনিতেই তো কাল চলে যাবে। একটা রাত কোনো রকমের পার করে দিতে পারবে। সোয়া কই তুই? সিমি সোয়াকে ডাকতে ডাকতে রুমে ঢুকে। বিছানায় সাদিকে দেখে এক প্রকার লাফিয়ে ওঠে সিমি। সাদি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে একদম আশা করেনি সিমিকে। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় সিমি। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সমস্যার আপনি? স্যার আপনি? সিমি চোখ দুটো বড় বড় করে বলে। সিমির গলা পেয়ে ছোঁয়াও বেলকনি থেকে রুমে চলে আসে। সাদি ল্যাপটপ বন্ধ করে সিমিকে ভালো করে পর্যবেক্ষণ করে। আসলে ঠিক দেখছে কিনা এটাই দেখা। আপনি এখানে? সাদি ভুরু কুঁচকে বুকে হাত গুজে সিমিকে পাল্টা প্রশ্ন করে। আসলে এটা আমার ছোট বোন। স্বামীর ফ্লাইট, ওর কাছেই এসেছি। রিনরিনিয়ে বলে সিমি। আমি সে। সাদি দীর্ঘ শ্বাস ফেলে আপনা আপনি সিমির ভ্রু যুগল কুঁচকে যায়। বলছেটা কি উনি? এটা ছোঁয়ার স্বামী, এর সাথে বিয়ে হয়েছে ছোঁয়ার। ভাবা যায়। ইন্টার ফার্স্ট ইয়ারে সাদির কাছে টিউশনি করতো সিমি। খুব ভালো আইসিটি পড়াতো, সেখান থেকেই চিনে সাদিকে। কিন্তু এই সাদি যে ছোঁয়ার বর এটা আজকেই জানলো সিমি। এক পলক ছোঁয়ার দিকে তাকায় সিমি। পড়ালেখা কেমন চলছে? কোন ইয়ারে এখন? সাদি জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ ভালোই, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি এখন। কিন্তু আপনার তো এখন অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, পিছিয়ে গেলেন কি করে? সাদির প্রশ্ন শুনে সিমি মাথা নিচু করে ফেলে। পুরনো ক্ষত আবারও জেগে ওঠে। চোখ দুটো চিকচিক করছে। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবে? ছোঁয়া সিমির হাত ধরে বলে। হ্যাঁ, একটু শপিং মলে যেতে চাইছিলাম। স্যার ছোঁয়াকে নিয়ে যাব? সিমি বলে। ওনাকে জিজ্ঞেস করার কি আছে, আমি যাব। উনি বলার কে? ছোঁয়া কঠিন গলায় বলে। সাদি সেদিকে পাত্তা না দিয়ে আবার ল্যাপটপ নিয়ে বিজি হয়ে যায়। আপনি তুমি যাও, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। মুস্কি হেসে চলে যায় সিমি। ছোঁয়া জিন্স আর লেডিস শর্ট নিয়ে ওয়াশরুমে ঢোকে। বাসা থেকে লুকিয়ে নিয়ে এসেছিল, এখন থেকে এইগুলোই পরবে ছোঁয়া। ড্রেস চেঞ্জ করে বের হয়ে সাদি এক পলকে তাকায় ছোঁয়ার দিকে। সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয় ছোঁয়া। ভেংচি কেটে হিজাব বাঁধতে থাকে। সিমি পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে দেয়। এখন নিজে রেডি হবে। তখন ফোন বেজে ওঠে সিমির। স্ক্রিনে হিমু নামটা জলজল করছে। সিফাত তখন রুমে ঢুকে পরীকে একটু দেখতে। সকাল থেকে মেয়েটাকে কাছে পাচ্ছে না একদম। সিমির সাথে সেটে আছে। সিমি মুস্কি হেসে ফোনটা রিসিভ করে। রেডি হচ্ছি, এখনই বের হব। কি কালার ড্রেস পরছো? নীল। নীল বলে কল কেটে দেয় সিমি। মিথ্যে কেন বললে? তোমার হাতে তো ব্ল্যাক ড্রেস। সিফাত দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্নটা করে। চমকে ওঠে সিমি। মিথ্যে বলতে শিখে গেছি তাই, মুস্কি হেসে বলে সিমি। সিফাত চোখ বন্ধ করে নেয়। বাবা আমি তোমার সাথে যাব না, খালামনির কাছে থাকবো। পরীকে সিমির পা জড়িয়ে ধরে আধো আধো গলায় বলে। কেন মা, বাবাকে ভালো লাগছে না? সিফাত চোখ বন্ধ রেখেই মুস্কি হেসে বলে। লাগছে তো, আমি তোমাদের সাথে একসাথে থাকতে চাই। কাঁদো কাঁদো গলায় বলে পরী। 3 বছরের মেয়ের এই রকম পাকা কথাগুলো সিফাত শব্দ করে হেসে ফেলে। চোখ খুলে ওদের দিকে এগিয়ে আসে সিমি। নিচু হয়ে বসে পরীর 2 গালে হাত রেখে। তোমার বাবা মাকে এনে দিতে। যদি খুনটুন না করে থাকো
খুন্টন না করে থাকে বাঁকা চোখে সিফাতের দিকে তাকিয়ে বলে সিমি। তারপর সিমির চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সিমি। সিফাত পরীকে কোলে তুলে নেয়, কপালে চুমু খায়। শোনো মেয়ে, ছোঁয়া রুম থেকে বেরিয়ে যেতে নিলে সাদি বলে ওঠে। দাঁড়িয়ে যায় ছোঁয়া। সাদি আলমারি থেকে কিছু টাকা বের করে এনে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে সাদির ছোঁয়া ভুরু কুঁচকে সাদির মুখের দিকে তাকায়। টাকাটা রাখো, কেনাকাটা করবে। টাকা তো নেই নিশ্চয়ই। ছোঁয়া সাদির হাত থেকে টাকা নিয়ে সাদির মুখে ছুঁড়ে মারে। সাদি দাঁতে দাঁত চেপে, টাকা না থাকলে কিনবো না, তবু আপনার টাকা নেব না। সাহস হয় কী করে আমাকে টাকা দেওয়ার? আঙ্গুল তুলে ফুঁসতে ফুঁসতে বলে ছোঁয়া। রাগে সাদির চোয়াল শক্ত হয়ে যায়। সাহস হয় কী করে আমার মুখের উপর কথা বলার? থাপ্পড় মেরে গাল লাল করে দেব। হাত তুলে চিৎকার করে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ভয়ে বুক ধুকপুক করছে, হাত দ্রুত লাফাচ্ছে। টাকাটা না নিলে এইখান থেকে এক পা এগোতে দেব না আমি। টাকাগুলো কুড়িয়ে নিতে বলে সাদি। আমি টাকা নেব না। ছোঁয়া রিনরিনিয়ে বলে, তাহলে যাওয়া হচ্ছে না? আমাকে জেদ দেখানো? মেরে বলি চাপা দিয়ে দেব। ইডিয়েট! একটা উটকো ঝামেলা এসে জুটছে আমার কপালে, জাস্ট নিতে পারছি না আমি। ছোঁয়া চোখ খুলে সাদের দিকে তাকায়। ওকে উটকো ঝামেলা বলছে? ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। আরও একটা চর পড়ল ছোঁয়ার গালে। গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া সাদের দিকে, যেন এখনই সাদিকে গিলে খাবে। সাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ছোঁয়ার থেকে ব্যাগ নিয়ে তাতে টাকা ভরে চেন আটকে আবারও ছোঁয়ার হাতে দিয়ে দেয় ব্যাগ। ছোঁয়া রাগে থরথর করে কাঁপছে, গলাটা আবারও লাল হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এবার যাও, ফোঁস করে শ্বাস নিয়ে বলে সাদি। বজ্জাত লোক, আমার সাথে অধিকার খাটাতে আসবেন না। একদম জাস্ট অসহ্য লাগে আপনাকে। জোর করে আপনার ঘাড়ে চাপিনি আমি, চিৎকার করে বলে ছোঁয়া। ছোঁয়া সাদির গায়ে ব্যাগটা ছুঁড়ে মারে, ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র ফেলে দেয়, বিছানার চাদর বালিশের কাবার সব খুলে ফেলে দেয়। টেবিল থেকে সাদির বই প্রয়োজনীয় সব জিনিস ফেলে দেয়। তবুও যেন রাগ কমছে না। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁপছে। সাদি বুকে হাত গুজে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ভুরু কুঁচকে দেখছে ছোঁয়াকে। শেষ। ক্লান্ত হয়ে ছোঁয়া বসে পড়তে সাদি প্রশ্ন ছুড়ে দেয়। আগুনে ঘি ঢালার মতো অবস্থা। ছোঁয়া ফসফস করে শ্বাস টেনে সাদির দিকে তাকায়। তারপর দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে, ফুঁপিয়ে কেঁদে ওঠে। এই লোকটা এমন কেন? এত অদ্ভুত কেন? লোকটা কেন এমন করে? থাকবে না ছোঁয়া, কিছুতেই থাকবে না। কান্নাকাটি শেষ হলে রুমটা আবার আগের মতো করে দেবে। সাদি গালে হাত বুলিয়ে বলে, ফাজিল ছেলে, তুই একদম কথা বলবি না আমার সাথে। দুই হাত চুল খামচে ধরে হেঁচকি তুলতে তুলতে বলে ছোঁয়া। সাদি চোখ বড় বড় করে তাকায় ছোঁয়ার দিকে। তখনই দরজায় নক করে সিমি। যদিও দরজাটা বন্ধ না, তবুও নক করে। তুমি ভাইয়াকে সাথে নিয়ে শপিংয়ে যাও, তোমার বোন যাবে না। সাদি না তাকিয়ে বলে দেয়। সিমি কাচুমাচু হয়ে দাঁড়ায় সাদির ঠিক সাইডে। না মানে তো না বলছিল, যাবে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে সিমি। ছোঁয়া যে কাঁদছে এটা বুঝছে, এদের মধ্যে যে ঝামেলা হয়েছে এটাও বুঝছে সিমি। তবু এসব নিয়ে কিছু বলতে চায় না। ওরা স্বামী স্ত্রী, এটা ওদের পার্সোনাল ম্যাটার। তখন বলছিল, এখন আমি বলছি। সাদি বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বলে, আপি
আমি এখানে থাকবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও না। সোয়া করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে। বুকটা ধক করে ওঠে সিমির, গলাটা লাল হয়ে আসে সোয়ার, চোখ দুটো টলমল করে ওঠে সিমি। তুমি যাও সিমি, তুমি নিশ্চয়ই বুঝো আমাদের ব্যাপারটা একদমই পার্সোনাল। সিমি ধীর পায়ে বেরিয়ে যায়। সিমি চলে যেতেই সোয়া হাতের কাছে থালা শ্যাম্পুর বোতলটা ছাদের দিকে ছুঁড়ে মেরে ব্যালকনিতে চলে যায়। এই লোকটার মুখটাও দেখতে ইচ্ছে করে না, বজ্জাত লোক। সাদি পুরো রুম চোখ বুলায়, যা ইচ্ছে কাণ্ড করেছে রুমটার। এরকম অগোছালো একদম পছন্দ না সাদের। কপালে জুটিয়ে দিয়েছে একটা ইডিয়েট। কি করে টলারেট করব একে? পাগল হয়ে যাব আমি, বিড়বিড় করে বলে সাদি। খাটের তলা গেলে ফোনটা কুড়িয়ে নিয়ে বেরিয়ে যায় সাদি। সিমি পরীকে নিয়ে বাসা থেকে বের হয়। কোলে নিয়ে বুকের মধ্যে চেপে রেখেছে পরীকে, আর মনটা ছোঁয়ার জন্য হো হো করছে। নিশ্চিতে সাদের স্যার একজন ভালো মানুষ, কখনো কোনো খুঁত পায়নি এই লোকটার। কিন্তু তাহলে কেন ছোঁয়া সুখী না? তোমার কষ্ট হবে, আমি হেঁটেই যেতে পারবো, অস্ফুট স্বরে বলে পরী। মৃদু হাসে সিমি, পরীর মাথায় চুমু খায়। তোমাকে বুকের মধ্যে আগলে রাখতে আমার কষ্ট হয় না সোনা, শান্তি লাগে। সিফাত ওদের পিছনেই ছিল, একদম ওদের একা ছাড়তে চায় না ও। পরীকে আমি নিচ্ছি। সিমি কিছু বলে না, হাতটা আলগা করে দেয়। সিফাত পরীকে কোলে তুলে নেয়। রিক্সা নেয় ওরা। শপিং মলের সামনেই হিমু দাঁড়িয়েছিল। হিমুকে দেখে সিফাতের মেজাজ গরম হয়ে যায়, আর সিমির মুখে হাসি ফোটে। রিক্সা থেকে নামতেই সিমি এক দৌড়ে হিমুর কাছে চলে যায়, আর সিফাত ওদের দিকে তাকিয়ে থাকে। পরী সিফাতের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আসে। মামা ভাড়াটা দিন। রিক্সাওয়ালার কথায় চমকে ওঠে সিফাত। পকেটে থাকা 50 টাকার নোট বের করে দেয় রিক্সাওয়ালাকে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে ছোঁয়ার। মাথা ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে, অসহ্য লাগছে। ফ্লোরেই গা এলিয়ে দেয়। বসে থাকাটাও দুষ্কর হয়ে গেছে। সাদি ঘন্টাখানেক পরেই বাড়ি চলে আসে। রান্না করতে হবে, বাইরের খাবার খেতে পারে না সাদি। রুমে এসে বিরক্ত হয়। এখনো একই রকমই আছে। দীর্ঘ শ্বাস ফেলে সাদি। এখন যে ওকে এগুলো ঠিক করতে হবে এটা ভালোই বুঝতে পারছে। ভীষণ গরম পড়ছে। বাইরে থেকে আসতে পরনের শার্টটা ঘামে ভিজে গেছে। শার্টটা খুলে রুম গোছাতে শুরু করে সাদি। এই ছিল কপালে। রুম গোছানো শেষ হলে ক্লান্ত হয়ে বিছানায় 2 দণ্ড বসে জিরিয়ে নেয়। তারপর মনে পড়ে ইডিয়েটটা কোথায় গেছে। কপালে ভাঁজ পড়ে সাদির। গেল কোথায়? বেলকনিতে যায় সাদি। ছোঁয়াকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। ডান পাশের গালটা অসম্ভব লাল হয়ে আছে। এই নিয়ে 2 দিন মেয়েটার গায়ে হাত তুলল সাদি। মনের মধ্যে খারাপ লাগা কাজ করে সাদির। এই মেয়ে ওঠো। সাদির ছোঁয়ার পাশে বসে ডাকে, কিন্তু ছোঁয়ার কোনো সারা শব্দ নেই। এবার ছোঁয়ার হাত ধরে সাদি, আর চমকে ওঠে। গাটা অসম্ভব গরম। কোলে তুলে নেয় সাদি। রুমে নিয়ে খাটে শুয়ে দেয়। ইডিয়েট একটা, বিড়বিড় করে বলে সাদি। গাইস, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্যরকম তুমি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।